আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ফেসবুক লাইভ ক্লাস ঘরে বসে শিখিতে সবাইকে স্বাগতম। ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। ছোট্ট সোনামণিরা, দীর্ঘ এক সপ্তাহ দুর্গাপূজার ছুটির পর আজ আমি আবার তোমাদের সামনে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যারা পুরনো যারা তাদের হয়তো মনে আছে, তারপরও যারা নতুন আজকে আমার সাথে এই ক্লাসটি করছো তাদের জন্য আমি আমার পরিচয়টা বলে দেই। আমি মোসাম্মদ মাহমুদা আক্তার, সহকারী শিক্ষক, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ধামইরহাট নওগাঁ থেকে আজকে তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তো ছোট্ট সোনামণিরা, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তোমরা নিশ্চয়ই এখন তোমাদের প্রাথমিক গণিত বই এবং খাতা নিয়ে উপস্থিত হয়েছো, তাই না? ঠিক আছে ছোট্ট সোনামণিরা, তো বলো তো আমি তোমাদের কোন অধ্যায় করাই? মনে আছে তো তোমাদের? যেহেতু পিছনে অনেকগুলো দিন পার হয়ে গেছে, অনেকগুলো ছুটি ছিল তোমাদের, তাই না? তাহলে বলো তো, আমি একটু মনে করে দিই, তাহলে হয়তো মনে পড়বে। এখন কয়টা বাজে বলো তো? ঘড়িটা দেখো তাড়াতাড়ি। ইয়েস, এখন বাজে রাত 8টা। এবং আজকে তারিখ কত মনে আছে তোমাদের? হ্যাঁ, আজকে হচ্ছে নভেম্বর মাসের 5 তারিখ। তাহলে বলো তো, আমি তোমাদেরকে একটু আগে আমার ঘড়িতে কয়টা বাজে, তোমাদের ঘড়িতে কয়টা বাজে সেই সম্পর্কে বললাম এবং তারিখ কত সেই সম্পর্কে বললাম। তাহলে সময় এবং তারিখ, এই যে ঘড়িতে যে আমি সময় দেখলাম, তাহলে এটাকে আমরা কি বলি? এটা কি নির্দেশ করে? হ্যাঁ, এটা সময় নির্দেশ করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে সময় অধ্যায় পড়ব। কোন অধ্যায় পড়ব? সময়। এবং তোমরা তো কিছুদিন থেকে সময় অধ্যায়ের তো সবকিছু মোটামুটি অনুশীলনীর উদাহরণ এবং অনুশীলনী যে সমস্ত সমস্যাগুলো ছিল আমরা মোটামুটি সবকিছুরই সমাধান করে ফেলেছি, তাই না? তাহলে এখন আমাদের কি সমাধান করতে হবে? এখন তোমাদের অনুশীলনী প্রশ্নের সাথে তোমাদের 1 নাম্বার, তোমাদের গণিত আইটেমের 1 নাম্বার যে সংক্ষিপ্ত প্রশ্ন আসে, সেই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আজকে আমরা কিছু করব। ঠিক আছে? তাহলে এসো, আমরা সবাই মিলে এখন কিছু কিছু ছোট ছোট সমস্যা নিয়ে এসেছি, আমি তৈরি করে রেখেছি। সেই সমস্যাগুলো আজকে আমরা সবাই মিলে সমাধান করব। ঠিক আছে? তৈরি আছো তো তোমরা? তো প্রথমে তোমরা, আমি তোমাদের জন্য লিখে নিয়ে আসছি। তোমরা একটু এটা ছবি তুলে নাও। দেখা যাচ্ছে তো, তাই না? ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ছবি তুলে নিয়েছি। তো আমি আশা করছি তোমরা সবাই ছবি তুলে নিয়েছি এবং স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে আমি এখন এটা বোর্ডে টাঙিয়ে দিই। এখন আমি এটা বোর্ডে টাঙিয়ে দেব। আমি এটা বোর্ডে টাঙিয়ে দেব। এখন দেখো তো কি দেখা যাচ্ছে। এখানে আমি কিছু সমস্যা লিখে রেখেছি, এই সমস্যার সাথে আমরা সমাধান করব। এখানে প্রথম সমস্যা কি বলেছি? আন্তর্জাতিক বা ইংরেজি মতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়? আন্তর্জাতিক বা ইংরেজি মতে, আন্তর্জাতিক বলতে বলতে আমরা কি বুঝি? যে ইংরেজি মতে, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলো হচ্ছে আন্তর্জাতিক মতে। এবং বাংলা মতে কোনগুলো বলো তো? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এগুলো, তাই না? তাহলে বলছে আন্তর্জাতিক মতে, আন্তর্জাতিক মতে বা ইংরেজি মতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়? বলতে পারবে তোমরা? তোমাদেরকে কিন্তু যখন আমি উদাহরণ করেছিলাম তখন কিন্তু এই পড়াটা ছিল, মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, আমি জানি তোমরা জানো। তো আন্তর্জাতিক মতে দিন ও তারিখ শুরু হয় রাত 12টা থেকে। রাত 12টা থেকে, রাত 12টার পর থেকে। তাহলে আন্তর্জাতিক বা ইংরেজি মতে দিন ও তারিখ কখন শুরু হয়? রাত 12টার পর থেকে। তারপর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এখন আমি
2 নাম্বার সমস্যাটা বলছি সংক্ষিপ্ত আকারে একটা সমস্যা। তোমার স্কুল অপরাহ্ন 4টায় ছুটি হলো। তোমার স্কুল অপরাহ্ন এবং পূর্বাহ্ন এই শব্দ দুটো কিন্তু আমরা শিখেছি। অপরাহ্ন মানে বিকেল বেলা আর পূর্বাহ্ন মানে সকাল বেলা। বলছে অপরাহ্ন 4টায় ছুটি হলো, মিন্স বিকেল 4টায় ছুটি হলো। আন্তর্জাতিক রীতিতে কয়টার সময় স্কুল ছুটি হলো? তাহলে আন্তর্জাতিক আমরা যেমন বলি সকাল 7টা, সন্ধ্যা 7টা, সকাল 11টা, রাত 11টা, বিকেল 3টা, আমরা যেভাবে বলি এইভাবে কিন্তু আন্তর্জাতিক রীতিতে বলে না। ওরা পুরোপুরি 24 ঘন্টাতেই বলে। আমি তো জানি তোমরা এগুলো জানো, এবং কারণ আমার সাথে তোমরা এগুলো করে এসেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আন্তর্জাতিক যখন অপরাহ্ন বলেছে তার মানে কয়টা? দুপুর 12টার পর থেকে। অপরাহ্ন বলতে কয়টার পর থেকে? দুপুর 12টার পর থেকে, তাই না? তাহলে অপরাহ্ন বলছে দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত। তার মানে আন্তর্জাতিক রীতিতে যখন করতে হয় তখন দুপুর 12টা থেকে আর যতগুলি সময় হয় শুধু দুপুর 12টার সাথে ততখানি সময়টা যোগ করলেই হয়ে যায়, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এখন আমরা কি করব? বলেছে আন্তর্জাতিক রীতিতে কয়টার সময় স্কুল ছুটি হয়। তাহলে আন্তর্জাতিক রীতিতে বের করার জন্য কি করতে হবে? আন্তর্জাতিক রীতিতে মিন্স দুপুর 12টার পর থেকে। তাহলে 12টা যোগ 4টা, তাহলে মোট কয়টা বাজবে? 16টা। তাহলে অপরাহ্ন আন্তর্জাতিক রীতিতে স্কুল ছুটি হয় কয়টার সময়? তোমরা কিন্তু এইভাবে সমস্যা করে দেবে না, তোমরা সমস্যাটার সমাধান অন্য জায়গায় করে শুধু উত্তরটা লিখবে। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আন্তর্জাতিক রীতিতে কয়টার সময় স্কুল ছুটি হলো? আন্তর্জাতিক রীতিতে 16টার সময় স্কুল ছুটি হলো। কয়টার সময় স্কুল ছুটি হলো বলো তো? হ্যাঁ, 16টার সময়। তারপর 3 নাম্বার সমস্যা, 2 1 2 যেহেতু হয়ে গেল, এখন আমরা 3 নাম্বার সমস্যায় যাব। 3 নাম্বার সমস্যা বলেছে 2012 সাল কি অধিবর্ষ? 2012 সাল কি অধিবর্ষ? অধিবর্ষ বলতে আমরা কোনটাকে বুঝি? যে সালটা সাধারণত প্রত্যেক বছরের 365 দিনে এক বছর হয়, আর যখন অধিবর্ষ হয় তখন 366 দিনে এক বছর হয়, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে যদি 366 দিনে এক বছর হয়, তাহলে বলছে যে এই 2012 সালটা কি 366 দিনে না 365 দিনে, এবং এই একদিনটা ডিফারেন্স কখন হয়? কোন মাস দিয়ে আমরা বুঝবো? ইয়েস, ফেব্রুয়ারি মাস দিয়ে। যে সমস্ত বছরের ফেব্রুয়ারি মাস 28 দিনে সেটা অধিবর্ষ নয়, আর যে সমস্ত বছরের ফেব্রুয়ারি মাস 29 দিনে সেই সমস্ত বছরকে আমরা কি বলবো? আমরা বলবো অধিবর্ষ, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তো বলছে 2012 সাল কি অধিবর্ষ? তাহলে অধিবর্ষ বের করার নিয়ম তো তোমরা জানো, তাই না? যদি কোনো সালের একক এবং দশক স্থানে দুটো শূন্য থাকে তাহলে তাকে আমরা 400 দিয়ে ভাগ দেব, আর যদি একক এবং দশক স্থানে শূন্য না থাকে তাহলে তাকে আমরা কত দিয়ে ভাগ দেব বলো তো? হ্যাঁ, তাকে আমরা ভাগ দেব শুধুমাত্র 4 দিয়ে। যদি 4 দিয়ে বছরটি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা বুঝবো ওই সালটি অধিবর্ষ, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে বুঝবো ওই সালটি অধিবর্ষ নয়, তাই না? তাহলে এখন আমরা 3 নাম্বারটা অধিবর্ষ বোঝার জন্য কি করব? 4 দিয়ে 2012 কে ভাগ দেব। 4 5 20। এখন কত নামলো? 1 নামলো। তাহলে 4 দিয়ে তো 1 কে ভাগ যায় না। কে বললো ভাগ যায় না? কারণ সংখ্যাপতি তো 10টা, শূন্যও একটা সংখ্যাপতি। আমাদের 1 দিয়ে 4 অক্ষে 4 একবার না গেল 0 বার তো যাবে, নাকি বলো? তাহলে 0 বারে 0 বার 1 নামলো, এখন উপর থেকে 2 নামলো, 3 4 12। তাহলে কি 2012 সালটি 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হলো। তাহলে 4 দিয়ে যখন নিঃশেষে বিভাজ্য হলো তার মানে কি শিক্ষার্থী বন্ধুরা বলো তো? 4 দিয়ে যখন নিঃশেষে বিভাজ্য হলো তাহলে 2012 সালটি অধিবর্ষ। তাহলে বলছি 2012 সালটি কি অধিবর্ষ?
তাহলে আমরা কি লিখবো? অতএব 2012 সালটি কি অধিবর্ষ। ওকে, তাহলে আমরা তিনটা সমস্যার সমাধান করে ফেললাম, তাই না? তাহলে এখন 4 নম্বর সমস্যা, তোমরা তো খাতায় তোমাদের সেটে ছবি তুলে নিয়েছো, একটু 4 নম্বর সমস্যাটা আমার সাথে পড়ো তো। 4 নম্বর সমস্যা বলেছে 1976 সালে ফেব্রুয়ারি মাস কত দিনে? তার মানে অধিবর্ষের মতো এটা বলছে 1976 সালে ফেব্রুয়ারি মাস কত দিনে, 28 দিনে নাকি 29 দিনে? তাহলে সেটা বের করার জন্য আমরা কি করব? সেটা বের করার জন্য আমরা তো আগের সমস্যাতে বললাম যে আমরা 4 দিয়ে ভাগ দিব, যেহেতু একক এবং দশক স্থানে শূন্য নেই। এই জন্য কি করব? 4 নাম্বারটা 1976 সালকে আমরা 4 দিয়ে ভাগ দিব। 4 দিয়ে ভাগ দিয়ে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এটা অধিবর্ষ, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে অধিবর্ষ নয়। তাহলে এটা কতবার যাবে? 4 4 16, বিয়োগ করলে 3 7, 4 9 36, বিয়োগ করলে 1, উপর থেকে আবার 6 নামলো, 4 4 16। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো তো 1976 সাল 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তাই না? তাহলে 4 দ্বারা যখন নিঃশেষে বিভাজ্য হচ্ছে তাহলে এটা কি? অবশ্যই অধিবর্ষ। অতএব 1976 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে? 29 দিনে। দেখেছো, আমরা করতে করতে কিন্তু 4টা সমস্যার সমাধান করলাম, তাই না? করো, আমরা করতে করতে কিন্তু 4টা সমস্যার সমাধান করে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু 4 নম্বর সমস্যার সমাধান করে ফেললাম। এখন আমরা যাব 5 নম্বরে। 5 নাম্বার কি বলেছে? 1900 সালে ফেব্রুয়ারি মাস কত দিনে? আমরা কিন্তু ওই অধিবর্ষতেই চলছি, মানে যত প্র্যাকটিস করব তত কিন্তু আমরা সুন্দরভাবে শিখবো, তাই না? তাহলে বলছে 1900 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে? তাহলে এখন আমরা কি করব? এটা 5 নাম্বার 1900 সাল। 1900 সাল, এখন 1900 সালটা দেখো, এটার একক এবং দশক স্থানে 2টা শূন্য আছে, তার মানে এটা 4 দ্বারা বিভাজ্য হবে না, 400 দ্বারা ভাগ করে দেখতে হবে। তাহলে আমি 400 দিয়ে ভাগ দিই। 400 দিয়ে ভাগ দিলে দেখো 400 শতকের ঘরে এখানে 190, তাই 400 থেকে 190 ছোট আছে, তার মানে আমাকে পুরো 1900 নিতে হবে, তাই না? তাহলে কত হলো? 4 4 1600, 0 0 300। তাহলে 1900 সালকে যখন আমি 400 দিয়ে ভাগ দিলাম তাহলে কি এটা নিঃশেষে বিভাজ্য হলো? না, নিঃশেষে বিভাজ্য হলো না। অতএব 1900 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে? 1900 সালের ফেব্রুয়ারি মাস হচ্ছে, যেহেতু নিঃশেষে বিভাজ্য না তাহলে অবশ্যই 28 দিনে। তাহলে আমরা কি নেব? অতএব 1900 সালের ফেব্রুয়ারি 1900 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে? 28 দিনে। 1900 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে? 28 দিনে। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কোথায় যাব? 5 নাম্বার যেহেতু হয়ে গেল, এখন আমরা 6 নাম্বারে যাব। দেখি 6 নাম্বার কি বলেছে? 6 নাম্বার বলেছে 2000 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে? 2000 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে? তাহলে 2000 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে? তাহলে এটাও কিন্তু আমাদের 400 দিয়ে ভাগ দিতে হবে, যেহেতু 2000 একক এবং দশক স্থানে শূন্য আছে, তার মানে 4 না, 400 দিয়ে ভাগ। 4 5 20 আর 2টা শূন্য। তাহলে দেখো এটা নিঃশেষে বিভাজ্য হলো। তাহলে নিঃশেষে বিভাজ্য হলে এটা কি হবে? ফেব্রুয়ারি মাস কত দিনে হচ্ছে? হ্যাঁ, ফেব্রুয়ারি মাসটা হচ্ছে কত দিনে? ফেব্রুয়ারি মাসটা হচ্ছে 29 দিনে। অতএব 2000 সালের ফেব্রুয়ারি মাস 29 দিনে। তাহলে শিক্ষার্থী
বন্ধুরা, আমরা 6 নাম্বার পর্যন্ত সমস্যার সমাধান করে ফেললাম। এখন আমরা পরের সমস্যায় যাব। তাহলে বোর্ডটা মুছে দেই তোমাদের সুবিধার জন্য। হ্যাঁ, এখন আমাদের 6 পর্যন্ত যেহেতু হয়ে গেছে, এখন আমরা 7 নাম্বারটা দেখব। 7 নাম্বার সমস্যাটা কি বলেছে? একক ও দশক শূন্য এমন খ্রিস্টীয় সাল কত বছর পর পর অধিবর্ষ হবে? বলছে একক এবং দশক এমন দশক শূন্য, একক এবং দশক শূন্য এমন খ্রিস্টীয় সাল কত বছর পর পর অধিবর্ষ হবে? কত বছর পর পর বলো তো? এমনিতেই তো অধিবর্ষ হয় 4 বছর পর পর। এমনিতে অধিবর্ষ কত বছর পর পর হয়? 4 বছর পর পর। তাহলে একক ও দশক, যেমন ধরো 3000, ধরো এখন তো যেহেতু 2020 সাল, এক সময় তো 3000 সাল হবে, তখন আমরা কেউ থাকবো না। মানে আমরা তো থাকবো না, তোমরা থাকলেও থাকতে পারো, আমরা থাকবো না, স্বাভাবিকভাবে আমরা মারা যাব, কিন্তু 3200 সাল তো এক সময় হবে। তাহলে 3200 সালের একক এবং দশক স্থানে শূন্য আছে। তাহলে তোমাকে বলেছে একক এবং দশক স্থানে যদি শূন্য হয়, এটা একটা খ্রিস্টীয় সাল, তাহলে এই সালটার মানে এরকম আবার এই যে অধিবর্ষ শূন্য হলে কত বছর পর পর এরকম হবে? যেহেতু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, একক ও দশক স্থানে শূন্য আছে, তার মানে 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে কত বছর পর পর হবে? অতএব 400 বছর পর পর অধিবর্ষ হবে। কত বছর পর পর অধিবর্ষ হবে? 400 বছর পর পর অধিবর্ষ হবে। তাহলে আমরা 7 পর্যন্ত সমস্যার সমাধান করে ফেললাম। এখন আমরা যাব 8 নম্বরে। 8 নম্বর বলেছে বিংশ শতাব্দী কত সাল থেকে কত সাল পর্যন্ত? বিংশ শতাব্দী কত সাল থেকে কত সাল পর্যন্ত? তাই না? বিংশ মানে কি বলতো? হ্যাঁ, 20 সালটি কত সাল থেকে কত সাল পর্যন্ত? তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে দেখো তো, বিংশ শতাব্দী, বিংশ, তাহলে বিংশ শুরু হয় কত থেকে? 1901 থেকে। 1901 থেকে 20 মানে 20। তাহলে কত? বিংশ শতাব্দী কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1901 থেকে 2000 সাল পর্যন্ত কত শতাব্দী? বিংশ শতাব্দী। 1901 থেকে 2000 সাল পর্যন্ত হচ্ছে বিংশ শতাব্দী। তো তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই না? তাহলে আমরা বিংশ শতাব্দী কত, আর 2001 থেকে এই পর্যন্ত এখন কত হচ্ছে? তাহলে আমাদের এই পৃষ্ঠার যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, আমরা সেই প্রশ্নগুলোর সমস্যার সমাধান করে ফেললাম। এখন আমরা পরের পৃষ্ঠার আবার সমস্যাগুলো দেখব। তাহলে তোমাদের জন্য আমি পরের পৃষ্ঠার দিলাম, তোমরা ছবিটা তুলে নাও। ছবি তোলা হয়ে গেছে নিশ্চয়ই? হয়ে গেছে না ছবি তোলা? তাহলে এখন আমরা এটা এখানে টাঙিয়ে দিই। আমাদের যেহেতু 8 পর্যন্ত হয়েছে, এখন আমরা পরের সমস্যায় যাব। এখন আমরা পরের সমস্যায় যাব। 7, 8 মুছে দিই। এখন দেখো 9 নাম্বার কি বলেছে? 9 নাম্বার বলেছে বাংলা সাল অনুযায়ী 2001 সাল থেকে 1300 সাল পর্যন্ত সময়কে কি বলে? যেমন আমরা খ্রিস্টীয় সাল বললাম 1901 থেকে 2000 সাল পর্যন্ত বিংশ শতাব্দী বললাম, এরকম বললাম। বলছে যে বাংলা সাল অনুযায়ী 2001 সাল থেকে 1300 সাল পর্যন্ত সময়কে কি বলে? 1201, 1201 মানে
12কে আমরা কি বলি বলো তো? 12কে আমরা বলি 11কে বলি একাদশ, 12কে বলি দ্বাদশ, তাই না? কিন্তু 1201, তার মানে দ্বাদশ শতাব্দী পার হয়ে গেছে। 1200 শতাব্দী পূর্ণ করে নতুন 13 শতাব্দীতে পড়েছে, তাই না? তাহলে 1201 থেকে 1300 সাল পর্যন্ত কি হচ্ছে বলো তো? 12-র পরে কত হয়? 13, ইয়েস, ত্রয়োদশ শতাব্দী। তাহলে 1201 থেকে 1300 সাল পর্যন্ত সময়কে আমরা কি বলি? ত্রয়োদশ শতাব্দী। তাহলে 9 নাম্বার কি হবে? ত্রয়োদশ শতাব্দী। 1201 থেকে 1300 শতাব্দী পর্যন্ত সব সময়কে আমরা বলি ত্রয়োদশ শতাব্দী। তাহলে শতাব্দী আমরা কিন্তু কাজ করলাম কিছু, এগুলো আমরা অনুশীলনীতে উদাহরণে করেছি। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এই সমস্যাগুলোর সমাধান করছি। এখন আমরা যাব 10 নাম্বারে। 10 নাম্বারে কি বলেছে? 1080 ঘন্টায় কত দিন? ঘন্টা ছোট, দিন বড়। বলছে 1080 ঘন্টায় কত দিন? ঘন্টা থেকে দিনে যেতে বলেছে, তাই না? তো আমাদের সময়ের সবচেয়ে ছোট একক হচ্ছে সেকেন্ড। আমরা প্রাথমিকে যতটুকু শিখেছি, সময়ের সবচেয়ে ছোট একক হচ্ছে সেকেন্ড। সেকেন্ডের পরে কি? মিনিট। মিনিটের পরে ঘন্টা, ঘন্টার পরে দিন। তাহলে তোমাকে বলছে ঘন্টা থেকে দিনে যেতে বলেছে, ছোট থেকে বড়তে যেতে বলেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো ছোট থেকে বড়তে গেলে কি হয় বলো তো? হ্যাঁ, ভাগ করতে হয়। তাহলে আমাদের 1080 ঘন্টায় কত দিন? তাহলে এটা কি আমাদের আগে জানতে হবে কত ঘন্টায় কত দিন। আমরা জানি 24 ঘন্টা সমান একদিন। তাহলে আমি যদি 24 ভাগ 1080 ঘন্টা করি, তাহলে দেখি তো এখানে কত দিন আসে। প্রথমে 4 বার যাবে, 4 4 16, হাত থাকে 1, 4 দুগুণে 8, 9, 96, 2 1 120। এবার 5 বার দিয়ে দেখি, 4 5 20, 4 2 10 আর 2 12, 0 ঘন্টা 45 দিন। তাহলে এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হলো। তাহলে দেখো 1080 ঘন্টায় 45 দিন 0 ঘন্টা। তাহলে 1080 ঘন্টায় কত দিন হচ্ছে? 45 দিন হচ্ছে। 1080 ঘন্টায় কত দিন হচ্ছে? 45 দিন হচ্ছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে 10 পর্যন্ত কিন্তু আমরা সমস্যার সমাধান করে ফেললাম। এখন আমরা যাব 11 নাম্বারে। তাহলে 9 10 আমি মুছে দেই। 9 10 মুছে দিয়ে এখন আমরা 11 নাম্বারে যাব। 11 নাম্বারে কি বলেছে? শ্রাবণ মাসের দিন সংখ্যা কত? তাহলে আবার ওই দিন সংখ্যা আমরা তোমাদের সময় অধ্যায়ে যখন প্রথমে করেছিলাম উদাহরণের সমস্যাগুলো, ওইখানে কিন্তু আমরা শিখেছি বাংলা বছরের যে 12 মাস, তার প্রথম 5টি মাস হচ্ছে আমাদের পাঠ্য বই অনুযায়ী প্রথম 5টি মাস হচ্ছে 31 দিনে এবং পরেরগুলো হচ্ছে 30 দিনে। তাহলে প্রথম 5টি মাস বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। প্রথম 5টি মাসের মধ্যে চতুর্থ মাস হচ্ছে শ্রাবণ। তাহলে চতুর্থ মাস যদি শ্রাবণ হয়, তাহলে শ্রাবণ আমাদের পাঠ্য বই অনুযায়ী 31 দিনে। প্রথম 5টি মাস যেহেতু 31 দিনে হয়, তাহলে আমাদের শ্রাবণ মাস হচ্ছে, যেহেতু চতুর্থ মাস, তাহলে শ্রাবণ মাস হচ্ছে কত দিনে? 31 দিনে। শ্রাবণ মাস 31 দিনে। এখন আমরা 12 নাম্বার সমস্যায় যাব। 12 নাম্বার সমস্যা বলেছে 1952 সালটি কোন শতাব্দীর? 1952 সালটি কোন শতাব্দীর? আবার কিন্তু আমি শতাব্দীতে ফিরে গিয়েছি, তোমাদের মনে আছে? 1952 সালটি কোন শতাব্দীর? 1900 বলতে কিন্তু আমরা ঊনবিংশ বুঝি। 1900 পরে আরো 52টা বছর চলে গেছে। তাহলে কি 1900 সাল আছে এটা, না 20 সালে পড়ছে? ইয়েস, 19 পূরণ হয়ে 20 এ পড়েছে। তাহলে 1952 সালটি কত দিনে, কোন শতাব্দীর হচ্ছে? ইয়েস, বিংশ শতাব্দী। তাহলে 12 নাম্বারটা হচ্ছে 1952 সালটি
কত শতাব্দীর? বিংশ শতাব্দীর। 1952 সালটি বিংশ শতাব্দীর। এখন আমরা 13 নম্বর সমস্যাতে যাব। 13 নম্বর সমস্যা বলছে 1825 দিনে কত বছর? দিন থেকে বছরে যেতে বলেছে। তা আমরা তো জানি, তাই না, যে কত দিন থেকে বছরে যেতে গেলে মানে কত দিনে এক বছর, এটা তো আমরা জানি, তাই না। সাধারণত 300, যেহেতু 1825 সাল, এটা যদি আমি 4 দিয়ে ভাগ করি, এটা আমাদের দেখতে হবে 1825 সালকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 4 16, 2 2, 4 5 20, 2 5, 4 6 24। তাহলে দেখো 1825 সালটি কিন্তু অধিবর্ষ নয়, তার মানে 1825 সালটি কত দিনে? 365 দিনে। তাহলে কি করতে হবে? আমরা জানি এক বছর সমান 365 দিন। তাহলে কি লিখতে হবে? আমরা জানি 365 দিন সমান এক বছর। তাহলে 365 দিয়ে আমার 1825 দিনকে ভাগ দিতে হবে। তাহলে দেখো 308, 3 5 15, আমার মনে হয় 5 বার যাবে। 5 5 25, হাত থাকে 2, 5 6 30, আর 2 32, হাত থাকে 3, 3 5 15, আর 3 18। তাহলে 0 দিন 5 বছর। তাহলে 1825 সাল 25 দিনে কত বছর হচ্ছে? 1825 দিনে হচ্ছে 5 বছর। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন করতে করতে আমরা কিন্তু 13টা সমস্যার সমাধান করে ফেলেছি, তাই না। এখন আমরা 14 নাম্বার সমস্যাতে যাব। তোমরা একটু 14 নাম্বার সমস্যাটি পড়ে ফেলো তো। 14 নাম্বার সমস্যা বলেছে, 14 হয়ে গেল, এবার 15 নাম্বার। 13 নম্বর বলছি 1 শতাব্দী সমান কত বছর? 1 শতাব্দী সমান কত বছর? তাহলে 13 নাম্বার 1 শতাব্দী সমান, আমরা যেহেতু শতাব্দী করলাম, তাহলে 1 শতাব্দী সমান কত বছর? 100 বছর। সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু তোমরা সব সময় শুধু সঠিক উত্তরটা লিখবে। তাহলে আমরা 14 নাম্বারটা যেহেতু আগে করে ফেলেছি, এখন আমরা 15 নাম্বার সমস্যাতে যাব। 15 নাম্বার বলেছে অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে? অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে? অধিবর্ষ যে আমরা বলি, অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? তাহলে আমরা জানি অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয় বলো তো? ইয়েস, 29 দিনে। শুধু সঠিক উত্তর লিখব কত? 29 দিনে। এখন 16 নাম্বার, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে বছর ধরলে কত শতাব্দী হয়? তাহলে বলো তো, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তোমার আগে লিখতে হবে। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 লিখে 2টা শূন্য। তাহলে 1 লিখে 2টা শূন্য মিন্স 100। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 100 বছরে কত হয়? 1 শতাব্দী। তাহলে 100 বছর যদি হয়, তাহলে 100 বছর সমান কত? 1 শতাব্দী। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে বছর ধরলে কত শতাব্দী হচ্ছে? 1 শতাব্দী হচ্ছে। এরপর 17 নাম্বার, 10 দশক কত শতাব্দী? 10 দশক কত শতাব্দী? তাহলে 17 নাম্বার দেখো, 10 দশক, তার মানে আমাদের এই যে একটা ফুট হচ্ছে একক, দশক, তার আমার বলছে 10 দশক, তাহলে এই 10 হবে দশকের ঘরে, আর এককের ঘরে একটা শূন্য। তাহলে 10 দশক সমান কত শতাব্দী? আবার ওই 10 দশক মানে 100 হচ্ছে। তাহলে 100 মানে কত হচ্ছে? 1 শতাব্দী। এখন 18 নাম্বার। 18 নাম্বার সমস্যা বলেছে 2200 মানে 2200 সালটি অধিবর্ষ কিনা বের করতে হলে কি করতে হবে? 2200 সালটি অধিবর্ষ কিনা বের করতে গেলে তোমাকে কি করতে হবে? যেহেতু একক, দেখো 2200 সালটি, 2200 সালের একক ও
দশক স্থানে শূন্য আছে, তাহলে কি করতে হবে? 4 দ্বারা ভাগ করতে হবে না 400 দ্বারা। তাহলে কি লিখতে হবে? 2200 সালটি 400 দ্বারা ভাগ করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা কিন্তু আজকে করতে করতে সংক্ষিপ্ত প্রশ্ন 18টা সংক্ষিপ্ত প্রশ্ন করে ফেললাম, তাই না? তাহলে মোটামুটি আজকে আমাদের 18টা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমরা কি কি শিখলাম? শতাব্দী, দিন থেকে মাস বছর এবং অধিবর্ষ কিনা, এগুলো শিখলাম, তাই না? তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এখন মোটামুটি এর সাথে সম্পর্কিত বাড়ির কাজ দিয়েছি। এই বাড়ির কাজটা তোমরা 10টা বাড়ির কাজ দিয়েছি, তোমরা এটার ছবি তুলে নাও। 10টা বাড়ির কাজ দিয়েছি, তোমরা এটার ছবি তুলে নাও। একটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি? আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। তাহলে তোমরা সবাই ছবি তুলে নিয়েছো আমি আশা করছি। তাহলে এই 10টা সমস্যার বাড়ির কাজ তোমরা অবশ্যই আমাকে করে পাঠিয়ে দেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং আমরা মোটামুটি পরীক্ষা, সমাপনী পরীক্ষা হবে না দেখে পড়াশোনা ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু নিয়মিত তোমার বাড়ির কাজ করতে হবে এবং নিয়মিত পড়াশোনা করতে হবে, নিয়মিত হোমওয়ার্কগুলো করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং আমার জন্য দোয়া করো, আমিও যেন সুস্থ থাকতে পারি। তো আজকের মতো তোমাদের কাছ থেকে আবার বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।